স্যার, আপনার এই মাসের বেতনটা। কুণ্ঠিত হাতটা বাড়িয়ে দিল তুলি। মাহিন চোখ তুলল ছাত্রীর দিকে। এই একটা ব্যাপার পছন্দ নয় মাহিনের, ছাত্রীর হাতে বেতন দেওয়া। সেও এমন একজন ছাত্রী যার সাথে আজকাল তার মনের লেনাদেনা চলছে। মাহিন বিরক্ত হয়ে মুখ নামিয়ে নিল, টাকাটা হাতে নিল না। তুলি হাতটা আরেকটু বাড়ালো। কই নিন, বলতে বলতে নিজের চেয়ারে বসে পড়ল তুলি। মাহিন টাকা ধরছে না দেখে চট করে ওর পকেটে গুঁজে দিতে গেল। তখনই খপ করে তুলির হাতটা চেপে ধরল মাহিন। তোমাকে না বলেছি তুমি বেতন আনবে না? কেন? আমি আনলে কি হয়? চা নাস্তার ট্রে আনতে পারবো, ঠান্ডা পানি খান না বলে পড়া ছেড়ে উঠে গিয়ে পানি গরম করে আনতে পারবো, আপনার রুমাল ধুতে দিতে পারবো, আর বেতন আনতে পারবো না? রুমাল তো আমি তোমাকে ধুতে বলি নাই, তুমিই সেদিন আগ বাড়িয়ে। জি না, ওটা থেকে গন্ধ আসছিল, আপনি ওই গন্ধওয়ালা রুমাল দিয়েই মুখ মুছছেন। দেখে খারাপ লাগলো তাই বেসিনে গিয়ে ধুয়ে চেয়ারের ব্যাকরেস্টে মেলে দিয়েছি। পড়া শেষ হবার আগেই তো শুকিয়ে গেছে। যত যাই হোক, ফার্দার আর বেতন আনবে না তুমি। কারণ? চিরল চোখে ছায়া পড়ল তুলির। তাকিয়ে রইল মাহিনীর দিকে। মাহিন দীর্ঘশ্বাস ফেলে টেবিলের উপর অবহেলায় পড়ে থাকা তুলির হাতটা মুঠোর মধ্যে নিল। তাতে ঠোঁট ছুঁয়ে বলল, কারণ তাতে আমার আত্মসম্মানে লাগে। তোমাকে আমি ভালোবাসি তুলি, আর ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম প্রফেশনাল কাজের পারিশ্রমিক নেওয়া যায় না। তুলির চোখের পাপড়িগুলো তীর তীর করে কেঁপে ওঠে এক কথায়। মুখ নামিয়ে বলল, আপনি তো জানেন যে আম্মা পর্দা করে, পরপুরুষের সামনে যায় না। উনি বেতন দিতে আসতে লজ্জা পায়, তাই আমাকে দিতে বলে। আব্বা ছুটির দিন ছাড়া বাসায় থাকে না। প্রয়োজন হলে ছুটির দিনই দিতে বলো তো তাদেরকে, আর নয়তো তোমার ছোট বোনটাকে দিয়ে দিও। তবু তুমি এনো না প্লিজ। কথা বলতে বলতেই তুলির হাত ধরে নিচের দিকে টানল মাহিন। কাছে আনার ইচ্ছেই তুলি এলো না, শক্ত হয়ে বসে রইল। মাহিন মনে মনে একটু বিরক্ত হলেও মুখে কিছু বলল না। অদ্ভুত এক সংস্কার এই মেয়ের। হাত ধরতে দিচ্ছে, মিনমিন করে প্রেমও করছে, কিন্তু কাছে আসতে দিচ্ছে না। একদিনই এসেছিল, অবশ্য নিজে আসতে চায়নি, মাহিনের আচমকা আক্রমণে বাধ্য হয়ে এসেছিল। হয়তো কিছুক্ষণ থাকতো, কিন্তু মাহিনকে বেপরোয়া হতে দেখে সে যে লাফ দিয়ে সরে গেছে, আর আসেনি। গত 3 মাস ধরে চলছে ওদের এই লুকোচুরি সম্পর্ক। মাহিন অবশ্য প্রথম দিন ওকে দেখেই প্রেমে পড়ে যায়, নানা কারণে বলা হয়ে ওঠেনি। তুলি মেয়েটাই যে প্রেমে পড়ার মতো, বেচারি গরিব ঘরের বলেই রূপটা ঠিক ফুটে ওঠেনি। যৌতুক দিতে না পারাই বিয়েও আটকে আছে, নয়তো ধনী বা অবস্থা সম্পন্ন হলে এই মেয়ে ঘরে রাখা যেত না মাহিন নিশ্চিত। মুশকিল হলো মাহিনের নিজেরও দুর্দশার সীমা নেই। বাবা গরিব কৃষক, খেতে খামারে কাজ করে, মা অশিক্ষিত গৃহিণী, ছোট দুটো ভাই বোন গ্রামের মক্তবে পড়ছে। মাহিনকে নিজের খরচ জোটানোর পাশাপাশি বাড়িতেও কিছু টাকা পাঠাতে হয়। ওর মতো ছেলের পক্ষে তুলিকে বিয়ে করার কথা ভাবা দুঃস্বপ্নের মতোই। ওকে বিয়ে করলে দেখা যাবে ঘাড়ে আর একটা ঝামেলা জুটবে। তুলির সাথে সাথে ওর পরিবারের বিপদাপদেও ওকেই ভূমিকা নিতে হবে বারবার। হাজার হোক, তুলি ওদের পরিবারের বড় মেয়ে, বড় মেয়ের জামাইদের হ্যাপা বেশি। মাহিন চাপা দীর্ঘশ্বাস ফেলে তুলির হাত ছেড়ে দিল। তুলি ইতিমধ্যে আড়ষ্ট হয়ে গেছে। মাহিন হঠাৎ চাপা সরে খেকিয়ে উঠল, হাত ধরলেই আঁকড়ে যাও কেন? কচি খুকি নাকি তুমি? গুণা হয় যে। বাঁধো বাঁধো কণ্ঠ তুলির। মাহিনের রাগের পারদ চড়ল। কে বলেছে গুণা হবে? আম্মা বলে স্যার হাতটা ধরতে চাইলে দিবি না, আর মাথায় কাপড় দিয়ে বসবি। মাথায় কাপড়? ঠোঁট বাঁকিয়ে হাসল মাহিন। বলতে ইচ্ছে করলো গায়ের কাপড় জায়গা মতো থাকে না, আসছে মাথায় কাপড় নিয়ে। কিছু বলল না, মুখে বলল, নাও ফেলাসি দুটি করো। সশব্দে খাতাটা ছুঁড়ে মারল তুলির সামনে। সসংকোচে খাতাটা হাতে নিল তুলি। আর চোখে একবার মাহিনকে দেখল। মাহিন এখন টাকা গোনায় ব্যস্ত। পাশ থেকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে ওকে। মাহিনের ব্যাকব্রাশ চুল আর গৌরবর্ণ ত্বক তুলিকে যতটা না টানে, তার চেয়ে বেশি টানে ওর 2-3 দিনের না কামানো দাড়ি আর শার্টের ওপর দিয়ে উঁকি ঝুঁকি মারা বুকের লোম। তুলির নাক কান দিয়ে ধোয়া বেরোতে চায় সেদিকে তাকালে। এটা টের পাবার পর থেকে কলারের নিচের দুটো বোতাম সবসময় খোলা রাখে মাহিন। চুলগুলোও উড়ু উড়ু করে রাখে।
এই ব্যাপারটা গত কয়েক সপ্তাহ ধরে টের পাচ্ছে তুলি। মাহিন প্রথম দিকে বেশ পরিপাটি হয়ে পড়াতে আসতো। কলার পর্যন্ত বোতাম লাগানো থাকতো, চুলে তেল দেয়া থাকতো, পুরোপুরি একজন সুবোধ বালকের প্রতিচ্ছবি। তারপর একদিন তুলিকে ঘন ঘন ওর দিকে তাকাতে দেখে বলেছিল, এভাবে বারবার কি দেখো? তুলি বোকার মতো বলে ফেলেছিল, স্যার আপনার চুলগুলো না একদম ঋত্বিকের মতন। মাহিন ঠোঁট উল্টে কাঁধ বাঁকিয়ে পাত্তা না দেবার ভাব দেখালেও তুলির ধারণা ওই কথার পর থেকেই মাহিন নিয়মিত শ্যাম্পু করা ধরেছে। নইলে আগে তো তেল দিয়ে চ্যাপটা করে রাখত। তুলি টের পায় ব্যাপারটা। মাহিন না বোঝার ভান করে অনেক ঢং করে। তুলিও মুগ্ধ চোখে না তাকিয়ে পারে না। বিশেষ করে যেদিন শ্যাম্পু করে পড়াতে আসে, সেদিন শ্যাম্পুর ঘ্রাণ পায় তুলি। মাহিন স্যার আজকাল গায়ে বডি স্প্রেও মেরে আসে। তুলির ধারণা ওটা ম্যাক্সি, কেননা ম্যাক্সি সবচেয়ে কম দামের বডি স্প্রে। এসবই বোঝে তুলি, কিন্তু উপায় কী? যথেষ্ট বড় হয়ে যাবার পরও বিয়ে না হবার যে কি জ্বালা, তা ভুক্তভোগী ছাড়া কেউ বোঝে না। তুলিদের বাড়িতেও কেউ বিয়ের নাম নিচ্ছিল না। কারণটা পাত্রপক্ষের মোটা অঙ্কের যৌতুকের দাবি। ওইদিকে চাচাতো মামাতো খালাতো বোনেরা সব বিয়ে করে সারা। এ পর্যন্ত হলেও একরকম হতো, কিন্তু ওরা ওদের স্বামী স্ত্রী মার্কা যাবতীয় রং নখরা আর বিশেষ অধিকারগুলো কেন যেন তুলির সামনেই দেখায় বেশি। নাকি তুলিরই বিশেষ করে ওসব চোখে পড়ে কে জানে। তুলি বুঝতে পারে না। এই তো সেদিনই তো এক পারিবারিক অনুষ্ঠানে চাচাতো বোনটার স্বামী হঠাৎ করেই সবার সামনে, কই খাতার দিকে তাকিয়াচ্ছ কেন, ফেলাসিগুলো করো। তুলি সকচিত হলো এবার। যদিও এই ফেলাসি তত্ত্ব ওর কাছে চরম গোঁজে মেলে একটা বিষয়। এগুলো যতটা না দুর্বোধ্য তার চেয়ে বেশি বিরক্তিকর। তুলি না বুঝে বান্ধবীদের পাল্লায় পড়ে বোকার মতো লজিক নিয়ে ফেলেছিল। তারপর থেকে ফেলাসি ওর গলার কাঁটা। সে পারতপক্ষে ফেলাসি নিয়ে মাথা ঘামায় না, চোখ বন্ধ করে মুখস্থ করে যায়। কমন পড়লে পড়লো, না পড়লে নাই। অথচ মাহিন স্যার সুযোগ পেলেই ফেলাসি সলভ করতে দেবে, যত সব। তুলি বিরক্তি মাখা সুরে বলল, এ দুটো তো আমাদের সাজেশনে দেয়া নাই মানে? মাহিন দুহাত মাথার পেছনে নিয়ে সুখনিদ্রে যাবার পরিকল্পনা আসছিল। তুলির কথায় বিরক্ত হলো। তুলি দ্রুত বলে উঠল, আরে দেয়া নাই মানে এই দুটো গত বছর প্রশ্নপত্রে চলে আসছে, তার মানে এবছর আসবে না। তোমার মাথা, করতে বলেছি করো। মাহিন ফের চোখ বন্ধ করল। তুলি কয়েক সেকেন্ড বসে এবার নারী অস্ত্র প্রয়োগ করলো। খাতা ঠেলে দিয়ে বলল, পারবো না আমি, যান। মাহিন হাত নামিয়ে সোজা হয়ে বসল। স্বর কঠিন করে বলল, ব্যাত নেব? আমার গায়ে ব্যাত মারার দিন ফুরিয়েছে। কথাটায় যতটা না আহ্লাদ, তার চেয়ে বেশি শ্লেষ মাখানো। যেন অনেকক্ষণ ধরেই বলার অপেক্ষা করছিল তুলি, কখন কথাটা বলবে। সুযোগ পেয়ে বলে ফেলল। মাহিন চোখ দুটো পিটপিট করল। কেন, পিঠে দুটো ডানা গজিয়েছে নাকি? না, তবে গজানোর সম্ভাবনা দেখা দিয়েছে। তুলির চেহারায় আনন্দভারের পরিবর্তে মেঘ জমল। মাহিন বিরক্ত হইল এবার। ঢং না করে আসল কথা বলতে কি মুখ ব্যথা করে? তুলি ঠোঁট ফুলিয়ে বলল, গত শুক্রবার জানু আপার বিয়েতে গেলাম না? ওখানে একজন আমাকে পছন্দ করেছে। মানে এক মহিলা পছন্দ করেছে তার ছেলের বউ হিসেবে। মাহিন প্রথম কয়েক সেকেন্ড কথা বলল না। তারপর নিজেকে সামনে নিয়ে বলল, আর তোমার বাসায় রাজি? না হয়ে কি করবে? বিয়ে দিতে হবে না? এত তাড়াহুড়ার কি? তাছাড়া সামনে তোমার পরীক্ষা, এখন কিসের বিয়ে? গরিবের আবার পরীক্ষা? ঠোঁট উল্টালো তুলি। তো কলেজে ভর্তি হয়েছিলে কেন? ঢং মারাতে? রেগে গেলে মাহিনের মুখ থেকে মাঝে মাঝে কিছু খিস্তি বেরিয়ে পড়ে। এই মুহূর্তে অসতর্কতায় তাই ঘটল। তুলি ওর এ ধরনের আচরণের সাথে পরিচিত, তাই অবাক হলো না। ওড়না দিয়ে মুখ মুছে বলল, ছেলেরা অনেক ধনী, কোনো দাবি দাওয়া নেই। আবার মাটাও অসুস্থ, বেচারির মনে মরার ভয়। উনি তাড়াতাড়ি ছেলেটার বিয়ে দিয়ে মরতে চান। আমার মতো গরিব ঘরের নিরীহ মেয়ে নাকি খুঁজছিলেন। ছেলে কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লাখ টাকার উপরে বেতন। বলো কি? ভ্রু দুটো কপালে উঠে গেল মাহিনের। বলবে না ভেবেও বলে বসল, এমন ছেলে তোমার মতো মেয়েকে, মানে তোমাদের পরিবারে বিয়ে করতে রাজি হয়ে গেল?
কেন? আমরা কি এতই ফকির নাকি? চোখের রাগ নিয়ে তাকালো তুলি। মাহিন মাথা নাড়ল। তা বলছি না। কথাটা ভুল অর্থ করছো কেন? বলতে চাইছি লাখ টাকা বেতন যে ছেলের সে তো আরও ধনী ফ্যামিলি খোঁজ করবে। হ্যাঁ, এটা ঠিক, তুমি যথেষ্ট সুন্দর, কিন্তু আজকাল শুধু সুন্দর দিয়ে কিছু হয় না, জানো তো? তুলি তাকিয়ে রইল মাহিনের দিকে। তার মানে আপনিও এই মানসিকতার? নইলে জানলেন কি করে যে আজকালকার ছেলেরা কী দেখে বিয়ে করে? মাহিন হেসে ফেলল। তুলি রাগ করে উঠে যেতে চাইলে ওকে টেনে বসালো। আরে সব কথায় এত রেগে যাও কেন? আমি কি বলেছি কথাটা আগে বোঝো, তারপর রাগ করো? তোমার পরিবার ফকির না, এটা ঠিক, আবার তুমি সুন্দর, এটাও ঠিক, কিন্তু তারপরেও একটা দামি ছেলে কোনো কারণ ছাড়া কেবল চোখের দেখায় তোমাকে বিয়ে করতে চাইবে, এটা ঠিক হজম হচ্ছে না। ছেলের মা চেয়েছে বলেছি। তুলি শুধরে দিল। মাহিন মাথা ঝাঁকালো। তাহলে তো আরও সন্দেহজনক। মায়ের কেস কি? মানে রিকোয়ারমেন্টস কি? তুলি চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, লোকটা বিপত্তিক। বউ মারা গেছে ওনার, কোনো বাচ্চা কাচ্চাও নাই। বউ মারা যাবার পর আর বিয়েও করেননি। মা বয়স্ক আর অসুস্থ, ঘরের দেখাশোনার কেউ নেই, বলতে পারেন নির্ঝঞ্ঝাট ফ্যামিলি। কি? প্রায় চেঁচিয়ে উঠল মাহিন। তুলি সভয়ে দরজার দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল তুলল। আহ, আস্তে, পাড়া মাথায় করবেন নাকি? তো কি খুশিতে নাচবো? বিবাহিত ছেলেকে বিয়ে করবে তুমি? ফ্রেশ ছেলে কই পাবো বলেন? গরিব ঘরের মেয়ে আমি, আমার জন্য তো সেকেন্ড হ্যান্ডই আসবে। তাই বলে এই আধা বুড়ার পাতিল ঠেলতে বিয়ে করবে তুমি? এখানেও তো পাতিলই ঠেলি, আমার মাও তো অসুস্থ। বরং এখানে তো 7 জনের রান্না করতে হয়, ওখানে 2 জনের, আবার কাজের লোকও আছে। মনে হচ্ছে বিয়ের খুব শখ। মাহিন বিরক্ত হলো এবার। বয়স হয়েছে আমার, সুস্থ মানুষ আমি, সংসার করতে ইচ্ছে করবে না? এতে দোষের কি দেখলেন? তুলিকে যেন কথা বলার ভূতে পেয়েছে। মাহিনকে কিছুটা হতাশ দেখালো। তার মানে তুমি রাজি? না হয়ে উপায় আছে? আপনি তো আর কিছু বললেন না এই ব্যাপারে। আহত ভঙ্গিতে টেবিলের কভার খুঁড়তে লাগলো তুলি। মাহিন বিস্মিত। আমি কি বলবো সেটাও শিখিয়ে দিব? রাগে চিরচির করে উঠল তুলি। কি আশ্চর্য মানুষ আপনি! আপনি জানেন না কি বলবেন? না, জানি না। বেশ, তাহলে বাদ দিন। তুলি মুখ ফিরিয়ে নিল। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে কি বলবো তোমার বাবাকে বলো না শুনি। তুলি রাগ সামনে তাকালো, চাপা স্বরে বলল, তাহলে শুনুন, আজকালের মধ্যে আমার বাবাকে সরাসরি বলবেন আমি তুলিকে বিয়ে করব। ব্যাস, কথা শেষ। আমার অবস্থা তুমি জানো তুলি, তারপরও এই কথা বলো কি করে? তাহলে আমি কি করব? বিয়ে করে ফেলবো? বিয়ে করবে কেন? লেখাপড়া করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর দুজনে চাকরি করব, স্টাবলিশড হব, তখন আর কোনো সমস্যা থাকবে না। ততদিনে আমি বুড়ি হয়ে যাব। এমনিতেই কপালের সামনের দিকের চুল উঠে যাচ্ছে, আগে কত বড় খোপা হতো, আর এখন? এসব বাদ দিন, আপনি এ সপ্তাহে বাবাকে বলবেন আমি আর কিছু জানি না। কিশোরী সুলভ জেদি একটা ভঙ্গি করলো তুলি। মাহিন মাথা নাড়ল। অসম্ভব, এ সপ্তাহে তো নাই, আগামী কয়েক সপ্তাহ এসব বলতে পারবো না। বরং তুমি তোমার বাবাকে বলবে যে তুমি এখন বিয়ে করবে না। তাছাড়া এটা কি কোনো ভালো প্রস্তাব হলো? আধা বুড়ো একজনকে বিয়ে করবে তুমি? দেখুন, আমার জন্য এর চেয়ে ভালো প্রস্তাব এখনও পর্যন্ত আর আসেনি, আগামীতেও আসবে বলে মনে হয় না। তাছাড়া একবার ভাবুন, আমরা দুজনে ইচ্ছে করলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারি। মানুষ কি বিয়ে করে পড়াশোনা করে না? বরং ওটা তো আরও ভালো হবে, আপনিই আমাকে পড়াতে পারবেন, বেতনও দিতে হবে না তখন। বলেই ফিক করে হেসে ফেলল তুলি। মাহিন এবারও বেশ বিরক্ত হলো। সব কিছু নিয়ে ফাজলামি করবে না তো। টিউশনি আমার বর্তমান পেশা, স্বাধীন ব্যবসা বললেও ভুল হবে না, কারণ আমি প্যাকেজ কোর্সে পড়াই। এক একটা কোর্সের এক এক রকম প্যাকেজ, ফুল সিলেবাসের এক রকম পেমেন্ট, পার সেমিস্টার একরকম পেমেন্ট। তাছাড়া ব্যবসা আর ব্যক্তিগত জীবন ঘুলিয়ে ফেলা যায় না, বোকারাই এটা করে। পাকা ব্যবসায়ীদের দেখবে নিজের হোটেলে চা খেলেও তারা পয়সা দিয়ে খায়, আর তুমি এসেছো বউ ফাও পেঁচাল নিয়ে। মাহিন থেমে গেল, তারপর আবার বলল, তোমার বেতনের টাকা আমি নিলেও যা, না নিলেও তা, দিতে তো হবে ওই আমাকেই। তার মানে আমারই লস। ব্যাপারটা তখন কি দাঁড়াবে জানো? যে লাও সেই কদু।
সময়, শ্রম, পয়সা সবই আমি দেব। তোর লাভটা কোথায় আমার? কেন? আমি বুঝি কিছুই না। তুলি আহত হলো অভিমানে। ওহো, তুমি তো আমার ভালোবাসা, তাই বলে বাস্তবতাকে তো অগ্রাহ্য করতে পারবো না। না আমি না, তাই না? আমাদের অপেক্ষা করতেই হবে। আমার পক্ষে এতদিন অপেক্ষা করা সম্ভব না, ম্লান গলায় বলল তুলি। আব্বু আম্মু পুরো রাজি, ছেলে তাদের পছন্দ। কোনোদিন কি হয় আমি বলতে পারবো না। মাহিন কিছুক্ষণ নীরব থেকে উঠে পড়ল হঠাৎ, দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ এ পর্যন্তই থাক, মাথাটা ব্যথা করছে, গেলাম। মাহিন বেরিয়ে গেল। ও চলে যাবার পর তুলি মন খারাপ করে বসে রইল কিছুক্ষণ। একটু পর টেবিলের উপর দুহাত রেখে তাতে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে ফেলল হঠাৎ। বিয়েতে গেলে বিয়ের যোগ আসে। তুলির জীবনে এই কথাটা পুরোপুরি ফলে গিয়েছিল সেদিন। ব্যাপারটার জন্য সেদিন মানসিকভাবে তৈরি ছিল না তুলি। বড় চাচার মেয়ে জানু আপার বিয়েতে গিয়েছিল ওরা। এক পর্যায়ে হঠাৎ বলা নেই কওয়া নেই জানু আপার বড় বোন রানু আপা তুলিকে দূর থেকে একটা ছেলেকে দেখালেন। জিজ্ঞেস করেছেন, তুলি, ওই ছেলেটা কেমন রে? তুলি জবাব দেয়নি, বলা যায় দিতে পারেনি, কারণ দেবার মতো কিছু ছিল না। তুলির খুঁটির জোর কম, বাবা ছা পোষা চাকরে, মা ব্যক্তিগত পর্যায়ে রক্ষণশীল। তুলির ডানে বামে যাবার উপায় নেই। একজনকে যাওয়াবো ভাবতে শুরু করেছে, তার নিজেরই পায়ের নিচে মাটি নেই। দিনে আনি দিনে খাই অবস্থা। এমত অবস্থায় সব বোঝার পরও পুরোটা সময় ওকে নীরব থাকতে হয়েছে। বহুবার দিন থেকেই বাড়িতে ফিসফাস চলছিল, আশেপাশে সবার উৎসাহ সবই টের পেয়েছে, কিন্তু কিছু বলতে পারেনি। তবে ছেলেটাকে যখন দেখেছিল তখনই ওর ভালো লাগেনি, কেমন যেন ভারী কী ধরনের নিরাসক্ত চেহারা। দেখলে মনে প্রেম জাগা তো দূরের কথা, বিয়ের আগ্রহটাই উড়ে যায়। পাগল বিজ্ঞানীদের মতো মাথা ভর্তি ঝাঁকড়া চুল, কপালে স্থায়ী ভাঁজ, যেটাকে ওরা বান্ধবীরা ঠাডা পড়া বলে থাকে, তার উপর আবার একমুখ দাড়ি, পুরাই যাযাবর। মনটা তো খারাপ হয়েছেই, সাথে মেজাজটাও। রাতেও ঠিকমতো খেতে পারল না তুলি, মনটা অস্থির হয়ে আছে। যতই অজুহাত খাড়া করুক, ছেলে সবার চোখে রাজপুত্র। তুলির দাদি তো বলেই ফেলেছে, সোনার আংটি আবার বেহা। রানু আপা যখন ওকে দূর থেকে দেখিয়ে কানের কাছে মুখ রেখে বলেছিল, ওই যে ওই ছেলেটা, তখন অবধের মতো তুলিকে বলতে হয়েছিল, দেখেছি তো। কি হয়েছে ওই ছেলের? তোকে পছন্দ করেছে, খুব ভালো ফ্যামিলি, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এত নামাজি মানুষ আমাকে দেখে পছন্দও করে ফেললো, নজর তো দেখি ভালো না। মুখ ফসকে বলে ফেলেছিল। রানু আপার সাথে সাথেই ঠোনা মেরে বলেছিলেন, হুজুরদের তো আর পোলাপান হয় না, আসমান থেকে পড়ে। এ কথার পর আর কথা বাড়ানোর সাহস হয়নি তুলির। রানু আপার মুখ খুব খোলা, বাজে কথা বলতে ওস্তাদ। তুলি চুপচাপ সরে এসেছে। পরে মায়ের কাছেই শুনেছে ওরা দেখতে আসবে তুলিকে, সম্ভবত এই সপ্তাহেই। বাধ্য হয়ে মাহিনকে বলেছে কথাটা। মাহিনের জবাব শোনার পর হাতে পায়ে বল পাচ্ছে না তুলি। সামনের দিনগুলোতে কপালে কি আছে কে জানে। দিল তো পাগল হে, দিল দিওয়ানা হে গানের ঝংকারে ছেয়ে গেছে চারপাশ। সবাই একত্রিত হয়েছে জানু আপাদের টিভি রুমে। এটাকে টিভি রুম বলার কারণ হোম থিয়েটার সাজানো হয়েছে এই রুমটাকে। বিশাল 52 ইঞ্চি স্ক্রিন আর রুমের চারপাশের সাউন্ড সিস্টেম গোটা রুমকে থিয়েটারে পরিণত করেছে। এই মুহূর্তে দরজা লক করে লাইট নিভিয়ে দিয়ে মুভি চালানো হচ্ছে। হিন্দি একটা মুভি, নাম জানে না তুলি, তবে মুভিটা দেখতে গিয়ে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেছে সে। এখানে নায়ক প্রশ্ন করছে কিভাবে বুঝবে কে তার মনের মানুষ। জবাবে নায়িকা বলছে যে তার জুড়ি হয়ে পৃথিবীতে এসেছে, তাকে দেখলেই নাকি মনের ভেতর থেকে ইশারা জাগবে। উপর থেকে কে নাকি মনকে বলে দেবে, এটাই তোমার সেই মন মানুষ। টিভিতে মন নেই তুলির। চোখ নামিয়ে ভাবতে বসে গেল, মাহিন স্যারই কি তাহলে ওর সেই মনের মানুষ? মন তো তাই বলছে ওকে। তাহলে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল তুলি। ইচ্ছের বিরুদ্ধে সেদিন এক ঝলক দেখা পাত্রটাকে কল্পনা করল। বাসর ঘরে এসে বসে আছে। ওই লোক এসে হেঁড়ে গলায় বলছে, কি নাম? তুলি ঘোমটার ভেতর থেকে মিনমিন করে বলবে, তুলি। নাম জিজ্ঞাসা করলে পুরো নাম বলতে হয়, সুরাইয়া বিলকিস তুলি।
তরকারি রাঁধতে পারো তো? মুড়িঘণ্ট? মুড়িঘণ্ট আমার ফেভারিট। জি পারি। পারলে তো ভালো। যেটা না পারবে সেসব শিখে নেবে। আমি কাজের মেয়ের হাতে রান্না খেতে পারি না। আচ্ছা বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। যাও শাড়ি গহনা এসব খুলে ফ্রেশ হয়ে আসো। বলে বড়সড় একটা ঢেকুর তুলবে লোকটা। আর তুলি? ভাবতে গিয়ে আপনা হতেই আতঙ্ক ভর করল মনে। মুহূর্তে মনটা তুমুল প্রতিবাদ জানিয়ে রীতিমতো বিদ্রোহ করে উঠল। এ হয় না, হতে পারে না। তার কুসুম কোমল হৃদয়ের সুকুমার ইচ্ছেগুলো এভাবে একজন বুভুক্ষ দানবের আদেশের নিচে নিষ্পেষিত হতে পারে না। কিছু একটা করতে হবে, কিছু একটা। সেই কিছু একটা কি? সশব্দে দীর্ঘশ্বাস ফেলল তুলি। টিভির দিকে তাকালো। নায়ক নায়িকাকে কোণঠাসা করেছে উন্মুক্ত মঞ্চে। তাকে বলতে হবে ভালোবাসি, নয়তো সে মঞ্চ থেকে নামবে না। বেচারি নায়িকা কারো কৃতজ্ঞতার ভারে নুজ। ভালোবাসি বলতে পারছে না। তুলির তো সেই সমস্যা নেই, তাহলে তাকে কেন মাহিন বলতে পারবে না আমিও ভালোবাসি? কষ্টে চোখে পানি চলে এলো তুলির। আহা, ওর জীবনেও যদি এমন উন্মাদ বন্ধু জুটত। ছবির মাঝখানে শেলি এসে বসল তুলির পাশে। তুলি অন্ধকারে বনের দিকে তাকালো। চাপা সরে প্রশ্ন করলো, মাহিন এসেছিল? হুম। ওকে কি বলে বিদায় করেছিস? যা বলে বিদায় করা দরকার সেটাই বলে দিয়েছি। তুমি তার চিন্তা ছাড়ো। শেলিকে বিরক্ত দেখালো, চোখ তার টিভির দিকে। তুলি রেগে গেল। একটা থাপ্পড় দিয়ে কান বয়রা করে দেব। বেশি পেকে গেছিস না? যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। মাহিন কি বলেছে শুনে? শেলির ইচ্ছা করলো বলে, রোজকার মাগনার হালুয়া হাতছাড়া হয়ে গেল মানুষ যেভাবে আফসোস করে, সেও তেমনই করেছে। কিন্তু সেসব কিছু বলল না। বোনকে মন থেকেই ভালোবাসে সে। মাহিন যে তুলির কাছ থেকে বিভিন্নভাবে লাভবান হচ্ছে, এটা তার বেকুব বোন বুঝতে পারছে না। বুঝলে জানতো মাহিন তাকে এমন কিছু পড়ায় না যা না পড়লে তুলি টপ রেজাল্ট করতে পারবে না। অযথাই কিছু পয়সা নষ্ট। আজ সকালে যখন মাহিনকে পড়ানোর কথা মানা করতে গিয়েছে, তখনই সেই বদমাশও সন্দেহের চোখে তাকিয়েছে ওর দিকে। প্রশ্ন করেছে, কেন, আজ তোমাদের বাসায় কি? শেলি নির্বিকার চিত্তে বলে দিয়েছে, আজ বুবুর এঙ্গেজমেন্ট। কাবিনও হয়ে যেতে পারে। যদিও দুটোই বাড়িয়ে বলা। মূলত আজ জানু আপার নায়রি শেষে স্বামীগৃহে যাত্রা। তারই আয়োজনে গোটা পরিবার আজ একত্রিত। সেই সুবাদে তুলির পাত্রপক্ষের সাথেও কিছু কথা এগিয়ে রাখা হবে। ঘটনা এতটুকুই। শেলির মুখে এসব কথা শুনে মাহিন ফিরে গেছে। যাবার আগে তুলির সাথে দেখা করতে চেয়েছিল বেয়াদবটা, কিন্তু শেলি নিজেই বুদ্ধি করে বলেছে আপু আজ কারো সামনে যাবে না। আম্মু মানা করেছে। আজ বরপক্ষের আসা উপলক্ষে আপুকে হলুদ পরা মাখানো হয়েছে। এই হলুদ মাখানোর পর বরের আগে আর কেউ দেখলে হলুদের তাসির নষ্ট হয়ে যায়। মাহিন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, তাসির কি জিনিস? হলুদের উপর দেওয়ার গুণগত প্রভাব। মাহিন প্রচণ্ড বিরক্ত হলেও সরাসরি এ নিয়ে কিছু বলেনি। অন্য প্রসঙ্গ টেনে বলেছে, ঠিক আছে না পড়ুক, অন্তত ওর কালকের পড়াগুলো বুঝিয়ে দিয়ে যাই। আর আমি তো বাইরের লোক না। না স্যার, আম্মার কড়া নির্দেশ। আপু আজ জানালার সামনেও যেতে পারবে না। শেলি শক্ত কণ্ঠে তথ্য পেশ করেছে। শুনে মাহিনের হাতের চাপড়ে টেবিল কাঁপিয়ে উঠে গিয়েছে সাথে সাথেই। হারামিটা খিস্তি ঠেকালেও স্ল্যাং ঠেকাতে পারেনি। চিবিয়ে চিবিয়ে বলেছে, পড়াশোনা করায় তোমার বাপ মা, যাও বলে দিও তোমার মাকে, আমি আর পড়াবো না। মনে মনে তখনই হিসেব কষছে শেলি। মাহিনের গত মাসের বেতন পাওয়া হয়ে গেছে গতকালই। এ মাসের 5 দিন পড়িয়েছে। কাজে সে এখন না পড়ানোর ধমক দিতেই পারে। সে আনা পাগল। তুলির জায়গায় সে হলে জুতিয়ে হারামজাদের গাল লাল করে দিত। মাকাল ফল একটা। সারাদিন না খেয়ে এখানে এসে তুলির সামনে অসহায় সাজে। আর তার গাধা মকট বোন ঘরের ভাত তরকারি গরম করে এই ধুরন্ধরটাকে খাওয়ায়। খুব হয়েছে আপুর বিয়ে ঠিক হয়েছে। শেলি দোয়া করেছে বিয়েটা যেন দ্রুতই হয়ে যায়। সন্ধে নেমেছে অনেক আগেই। জানুকে নিতে আসার সময় হয়ে গেছে। জানু শ্বশুরবাড়ির লোকজন কিছুক্ষণের মধ্যে এসে পড়বে, সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। জানু নতুন শাড়ি গয়না পরে মোটামুটি তৈরি হয়ে আছে। অতিথিদের সুন্দর করে একটা সব সাজিয়ে রাখা হয়েছে। এসব কাজে বড় যাকে সাহায্য করছেন তুলির মা জোহরা।
তুলির বাবা আজ সাত সকালেই মেয়েদেরকে সহ তাকে পাঠিয়ে দিয়েছেন বড় ভাইয়ের বাসায়। জোহরা এসে বড় জায়ের সাথে আপ্যায়নের কাজে হাত লাগিয়েছেন। আজ তার নিজের আগ্রহটাও একটু বেশি। হাজার হোক, তার মেয়ের বিয়ের সম্বন্ধ এসেছে এই বড় জায়ের কল্যাণেই। যে ছেলের মা তুলুকে বৌমা করার আগ্রহ জুগিয়েছেন তিনি জানুর খালা শ্বশুরী। এখানে তুলির বিয়ে হলে তুলি আর জানু সম্পর্কে পরস্পরের যা হয়ে যাবে। সম্পর্কের গুরুত্ব না বোঝার মতো বোকা নন জোহরা। সে কারণেই তুলির বাবার কথায় দ্বিমত করেননি তিনি। বিনা বাক্য বেয়ে মেয়েদেরকে নিয়ে চলে এসেছেন। মেহমানের মতো বিকেলে কনে বিদায় দিতে আসা অন্তত তার শোভা পায় না। হাজার হোক, তার মেয়েরও হবু শ্বশুরবাড়ি এটা। তাছাড়া বড়জার মেজাজ মর্জি ভালো জানা আছে জোহরার। ভালোর ভালো, খারাপের খারাপ। মেজাজ খারাপ হলে দু কথা শুনিয়ে দিতে এতটুকু দ্বিধা করবে না। তাই শেলিকে দিয়ে সকালেই টিচার বিদায় করেছে। তখনই শুনেছেন ওই ছোকরা নাকি তুলির সাথে দেখা করতে চেয়েছিল। শেলির কাছ থেকে এমন তথ্যই পেয়েছেন তিনি। শুরু থেকে এই টিচার রাখার পক্ষপাতিত্বে ছিলেন না জোহরা, কিন্তু তুলির বাবার সিদ্ধান্তের কাছে হার মানতে বাধ্য হয়েছেন। তুলির বাবা আধুনিক মেজাজের মানুষ। পর্দা, মাহারাম এসব শব্দ তার কাছে দুর্বোধ্য। তার কথার উপরে কথা বলতে পারেননি বিধায় মেনে নিতে বাধ্য হয়েছেন। শুধুমাত্র তার কারণেই এখন পর্যন্ত মেয়ে দুটোকে পর্দা করাতে পারেনি জোহরা। মেয়েগুলোও বদের হাড্ডি। বাপের কোনো কথা না মানলেও এই কথাটা ঠিক লুফে নিয়েছে। বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, আর মা হয়ে সেটা তাকে সহ্য করতে হয়। ফলে বাধ্য হয়ে জোহরাকে কৌশলী হতে হয়েছে। মেয়েগুলোর গায়ে পর্দা চড়াতে না পারলেও মনে পর্দা চড়ানোর আপ্রাণ চেষ্টা করেন রোজই। আল্লাহ জানে ছেলেটার সাথে কত দূর এগিয়েছে তার বোকা মেয়েটা। যেদিন রাতে বড়জা যখন তাকে আড়ালে ডেকে নিয়ে এই ইঞ্জিনিয়ার ছেলেটার সম্পর্কে সব কথা খুলে বললেন, তখনই তিনি লুফে নিয়েছেন প্রস্তাবটা। দোষ বলতে ছেলে দোজবরে আর বয়সটা একটু বেশি। এছাড়া বাকি সব চমৎকার। বিশেষ করে পরিবারটা ধার্মিক ঘরানার, আর ছেলের মাটাকেও যথেষ্ট রক্ষণশীল মনে হয়েছে জোহরার। এমনটাই দরকার তার। তুলির বাবা অবশ্য প্রথমে মিনমিন করছিল একটু। কয়েকবারই সে আমার বাচ্চা মেয়ে আর অমন বয়স্ক বিপত্তিক ছেলে বলে গুনগুন করছিল। জোহরা তাকে বাস্তবতা বোঝাতে সক্ষম হয়েছে। ফলে তুলির বাবাও আর না করেননি। প্রবাদ আছে, নিজের বুঝ পাগলেও বোঝে। তুলির বাবা বুঝেছেন। বোঝেনি কেবল তার বোকা মেয়েটা। সারাটা দিনই মুখটা হাঁড়ি করে রেখেছে। এখন রানু বলার পর টিভির রুমে ঢুকেছে। ওখানে সব খালাতো মামাতো ভাই বোনেরা আছে। ওদের সাথে বসে টিভি দেখছে। তা দেখুক গে, ভালো ঘর ভালো বর পেলে সব ঠিক হয়ে যাবে। কোথায় যাবে ওসব আলগা পিরিত? সন্ধ্যের কিছু পরই জানুর শ্বশুরবাড়ির লোকজন চলে এলো। জোর আপ্যায়ন চলল। আদরের পরিমাণ দেখে যে কারোরই মনে হতে পারে কনেপক্ষের সাধ্যে থাকলে তারা খাবার মেখে পাত্রপক্ষের মুখে তুলে দিয়ে খাইয়ে দিত। সেটা করাটা ঠিক হবে না বলেই এটুকু ক্ষান্ত দেওয়া। তবে কনেপক্ষের সমাদরে পাত্রপক্ষ খুবই খুশি। পুরোটা সন্ধ্যা কাটলো এক জমজমাট আয়োজনের মধ্য দিয়ে। জোহরা মনে মনে আশায় ছিলেন একবার হলেও তুলি প্রসঙ্গ আসবে, হয়তো পরবর্তী করণীয় সম্পর্কে কিছু একটা বলবে তারা। কিন্তু জোহরার সে আশাকে পুরোপুরি ধোঁয়ার মতো উড়িয়ে দিলেন ছেলের মা। তিনি যে দাবি জানালেন তার জন্য জোহরা মানসিকভাবে একেবারেই প্রস্তুত ছিলেন না। রাত 9টার দিকে ছেলের মা হঠাৎ জোহরাকে ডেকে পাশে বসিয়ে হাত ধরে ফেললেন। অনুরোধের সুরে বললেন, আপা, একটা অনুরোধ, না করবেন না প্লিজ। আপনার যদি দ্বিমত না থাকে তাহলে আমি চাই আজ রাতেই ওদের আকদটা হয়ে যাক। আমার বড় মেয়েটা সামনের সপ্তাহে চলে যাবে। একবার গেলে আগামী এক বছরের মধ্যে আর আসতে পারবে না। তাই আজকালের মধ্যে ছেলেটার আকদ করিয়ে ফেলতে পারলে মেয়েটা তার ভাইয়ের বিয়েটা দেখে যেতে পারত। তাছাড়া আমার যেহেতু দাবি দেওয়া নেই, কাজেই আপনার অমত করা ঠিক হবে না। কি বলেন? সম্পর্ক যখন আমরা করবই, তখন আজ কি আর কাল কি? আপনি কি বলেন আপা? তুলির হাত পা কাঁপছে। সে বেশ কয়েকবার মাহিনের নম্বরে ফোন লাগানোর চেষ্টা করলো। প্রতিবারই নো নেটওয়ার্ক ধরনের মেসেজ দিচ্ছে। একবারই ফোন লাগলে কেঁদে ফেলল তুলি। ওপাশের মাহিন হকচকিয়ে গেছে। তুলি এখন জানো আপার পরিত্যক্ত বাথরুমে দাঁড়িয়ে। বাথরুমটা পরিত্যক্ত এ কারণে যে
জানু আজ আনুষ্ঠানিকভাবে বাপের বাড়ি ছাড়ছে। কাল সকালে ওরা নেপালের উদ্দেশ্যে রওনা দিবে। 7 দিনের হানিমুন শেষে রাঙামাটি ফিরবে। মোট কথা জানু আপার রুম পুরোটাই এখন খালি। সেই রুমেরই লাগোয়া বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে তুলি। ট্যাপের কল ছেড়ে দিয়েছে হালকা করে। তাতে তুলির কান্নার শব্দ চাপা পড়বে অনেকটা। মাহিনের প্রশ্নের জবাবে তুলি একটা কথাই বলতে পেরেছে, আমাকে নিয়ে যান প্লিজ। আমি এখানে বিয়ে করব না। আপনি আমাকে যেখানে রাখবেন আমি সেখানেই থাকব। যা খাওয়াবেন তাই খাবো। তবু আমি এখানে বিয়ে করব না। প্লিজ মাহিন, একটা কিছু করুন। ওপাশে মাহিন চুপচাপ সব শুনল। একটু ভেবে বলল, আচ্ছা আমি 10 মিনিট পরে ফোন দিচ্ছি। বলেই ফোন কেটে দিল সে। চাপা উৎকণ্ঠা তুলিকে মেরে ফেলার জোগাড় করলো। চাপা অস্থিরতায় ঘড়ির দিকে তাকালো তুলি। মাত্র 1 মিনিট গেছে। মনে মনে সে সিদ্ধান্ত নিয়ে ফেললো এবার যা আছে কপালে। মাহিন ওকে ফোন দিলেই সে বেরিয়ে পড়বে। কী বলে বেরোবে সেটাও ঠিক করে ফেললো। শেষ মুহূর্তে মনকে আরেকবার জিজ্ঞেস করলো, যেমনটা ওই ছবির নায়িকা শিখিয়েছে। মনের ভেতর থেকে নির্দেশ আসবে। তুলির কি এসেছে? হ্যাঁ এসেছে। সে মনকে যতবারই জিজ্ঞেস করেছে মন ততবারই মাহিনকে নির্দেশ করেছে। তার মানে মাহিনী ওর ভালোবাসা, কোনো সন্দেহ নেই। চোখ তুলে ঘড়ির বড় কাঁটার নড়াচড়া দেখার আশায় তাকিয়ে রইল। কখন 10 মিনিট পার হবে। জোহরার সাথে কথা শেষ করেই ছেলেকে ধরলেন মিসেস হামিদা বানু। ইমরান তখন খাওয়া শেষ করে বেরিয়ে যাবার পায়তারা করছিল। মায়ের ডাকে থমকে যেতে হলো তাকে। হামিদা বানু ছেলের হাত চেপে ধরে রুমের ভেতর নিয়ে গেলেন। পেছনে বড় খালা রাশেদা, যিনি একাধারে জানুর খালা শাশুড়ি। ইমরান প্রমাদ শুনল। নিশ্চয়ই কোনো ঝামেলা পাকানোর ষড়যন্ত্র চলছে। মনে মনে দৃঢ় হবার প্রয়োজন মনে করল ইমরান। একই ভুল দুবার করার মানে হয় না। সে একবার মায়ের দিকে আরেকবার খালার দিকে তাকালো। ব্যাপার কি? এমন কয়েদির মতো টানছে কেন আমাকে? কারণ এটা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। বস তুই এখানে, বলে ভাগ্নেকে একটা সোফায় বসিয়ে দিলেন রাশিদা। হামিদা কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিলেন। রাশিদা তাকে থামিয়ে দিলেন। দাঁড়া, তুই চুপ কর। যা বলার আমি বলছি। শোন ইমু, তুই ভালো করেই জানিস আমি সরাসরি কথার মানুষ। তোর মায়ের মতো অত প্যাঁচকুচ করে কথা বলতে পারি না। আমার স্পষ্ট হচ্ছে আজ রাতেই তোর বিয়ে দেবো আমরা। আজ রাতে মানে আজ রাতেই। মানে কি? ইমরান হতভম্ব হয়ে গেল। মানে খুবই সহজ। মেয়ের বাবা মায়ের সাথে কথা হয়ে গেছে, তারা এক বাক্যে রাজি। এখন তুই রাজি হলেই ডাকবো কাজী। তোর কিছু বলার আছে? ইমরান মায়ের দিকে তাকালে রাশিদা ভাগ্নের চোয়াল ধরে নিজের দিকে ফেরালেন। আমার দিকে তাকা। মায়ের দিকে কি? তোর মা তোর মতামত নিতে নিতে গত 3টা বছর নষ্ট করেছে। আমার কথা শুনলে এতদিনে তোর ছেলে মেয়ে স্কুলে থাকতো। কিভাবে? 3 বছরের বিয়েতে কি 4 বছর বয়সের বাচ্চা থাকতো নাকি? বিরক্ত হলো ইমরান। বড় খালার সাথে তার সম্পর্ক যথেষ্টই সহজ, বলা যায় মায়ের মতোই অকপট। নয়তো আজকের অনুষ্ঠানে ওর আশাই হতো না। ইমরান পারতপক্ষে ঘরোয়া অনুষ্ঠানগুলো এড়িয়ে চলে। এটা এড়াতে পারেনি কারণটা রাশিদা খালা। নয়তো আজ এখানে আসার ইচ্ছা একেবারেই ছিল না। বিশেষ করে যে সেদিন দাওয়াতের নাম করে পাত্রী দেখানোর পর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগামী 6 মাস খালার বাড়ির চৌকাঠ মারাবে না। আজ সকালে খালামণির কান্নাকাটি আর শাহিন ভাইয়ের পিড়াপিড়িতে আসতেই হলো। শাহিন ভাই একটা কথাই বলেছে, কথাটা মনে রাখবো আমি। সব রেখে আমার বিয়েতেই মোচড়টা মারলি, এ কথার পর আর থাকা যায় না। শাহিনের মন রাখতেই এখানে আসা। এখন দেখা যাচ্ছে এসে মস্ত বড় ভুলই করেছে। সেটা তুই আমার চেয়ে বেশি জানিস, রাশিদা বললেন। ইমরান পুরোপুরি দমে গিয়ে বলল, আমি পুরনো প্রসঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না। আমরাও চাচ্ছি না বাবা। হামিদা মাঝখান থেকে বলে উঠলেন। তার কণ্ঠস্বরের আর্দ্রতা টের পেল ইমরান। সে জানে তার মা যথেষ্ট নরম মনের মানুষ, অল্পতেই আবেগাক্রান্ত হয়ে যান। যদিও আবেগ নামের বায়বীয় অনুভূতিটা পুরোপুরি বিদায় নিয়েছে ওর কাছ থেকে। ইমরান নিরাসক্ত কণ্ঠে বলল, তাহলে এভাবে বিয়ের মানে নেই। তাহলে কিভাবে বিয়ের মানে আছে? রাশিদা বলে উঠলেন, আমি এখনই বিয়ের জন্য তৈরি না খালামণি। তো কি বুড়ো হলে তৈরি হবি? তোর তৈরি হতে হতে না তোর আমার বোন মরেই যাবে। শোনিমু, তোর এসব ধানাই পানাই আমি আজ শুনবো না। একটা নিরীহ গোছের মেয়ে পাওয়া গেছে। মেয়েটা আমার শাহিনের চাচা শ্বশুরের মেয়ে।
দেখতে খুবই সুন্দর, তোকে সে দেখেই পছন্দ করে ফেলেছে। তাই নাকি? তো কি মিথ্যে বলছি? সে যে আমাকে দেখেই পছন্দ করে ফেলেছে এটা কে বলেছে তোমাকে? মেয়ে নিজে। ও মা, আমাদের নতুন বউ কি না জানে বলেছে নাকি? জানুর চাচাতো বোন হইছে। সবই বুঝলাম, কিন্তু আমাকে দেখে পছন্দ হবার কারণটা বুঝিনি। আমি এমন কোনো রাজপুত্র না যে আমাকে এক দেখায় পছন্দ হবে। তাছাড়া আমার অতীত জানার পর তার রাজি হবার কথা না। দুনিয়াদারির খবর রাখিস না বলেই এভাবে বলছিস। তোর বেতনের পরিমাণ শুনলেই যে কোনো মেয়ে 1 লাখে রাজি হয়ে যাবে। ওসব অতীত ফতীত কিছু না, এগুলো আজকাল ডাল ভাত। আর এখানে তো মেয়ের 14 গোষ্ঠী রাজি, তার মানে লোভী পরিবার। এখন তো আমি আরও বিয়ে করব না। সদর্পে কথাটা বলেই উঠে দাঁড়ালো ইমরান। হামিদা বানু খপ করে ছেলের হাত ধরলেন। বাবা বাবা একটু শোন, মেয়েটা মোটেও লোভী না। তুমি নিশ্চিত হচ্ছ কিভাবে মা? তারা আমার এত সব জানার পরও রাজি হবার মানে তো ওই একটাই, লোভ। হামিদা রাশিদা মুখ চাওয়াচাওয়ি করলেন। হামিদা ইতস্তত করলেন কিছুটা। ইমরান বড় একরোখা ছেলে, একবার বিগড়ালে তাকে সোজা পথে আনা মুশকিল। তাই 2 মেয়ের পর একমাত্র ছেলে ইমরান বড় আদরের। সে কারণেই পৃথিবীর সব কিছুকে একপাশে সরিয়ে রেখে ছেলেটাকে পাগলের মতো ভালোবেসেছিলেন। দিতে চেয়েছিলেন পৃথিবীর সর্বোচ্চ আনন্দ। ছেলের অল্প বয়সের সাময়িক ভালো লাগাকে প্রশ্রয় না দিয়ে সাগর সেচে মুক্ত আনার মতো করে কনে বাছাই করেছিলেন। বিয়ে করেছিলেন ঘনিষ্ঠ বান্ধবীর অপরূপ সুন্দরী মেয়েকে। সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ তার ছেলে সমাজের চোখে অপরাধী, অথচ সত্য একেবারেই উল্টো। কিন্তু সমাজ সেটাই বিশ্বাস করতে চায় যা মুখরোচক। নইলে তিনি জানেন তার ইমরান কতটা সৎ আর ভালো ছেলে। রাশিদা ইমরানকে তখনও বোঝাচ্ছেন। শেষ পর্যন্ত ইমরান সম্মত হলো, তবে শর্ত সাপেক্ষে। সে মেয়ের সাথে নিজে কথা বলবে। মেয়ের মুখ থেকে সরল স্বীকারোক্তি না পাওয়া পর্যন্ত সে এই বিয়েতে রাজি না। 2 বোন ফের চোখাচোখি করলেন। রাশিদা এবার নিজেই বললেন, তাহলে তুলিকে এখানেই ডাকি। জানুর ঘরে আছে সবাই, ওকে ডেকে দেই। তোরা দুজনে কথা বল। রাত তো এখনও পড়ে আছে। বিয়ের আয়োজন 1 ঘন্টা পরেই না হয় করলাম। ইমরান মাথা নাড়ল। আজ তো কোনো মতেই বিয়ে করব না। বিয়ে কোনো ছেলে খেলা না। এটা তোমাদের জন্য উৎসব হতে পারে, কিন্তু আমার জন্য গোটা জীবন। এভাবে আয়োজন করেও কথা বলবো না আমি। মেয়ের সাথে কথা বলার তা আলাদাভাবে বলবো আমি। এখানে তোমরা ওকে শিখিয়ে পড়িয়ে নিয়ে আসবে, আর সে তোতা পাখির মতো ওইসব আওড়ে যাবে তা হবে না। তুই বড্ড বাড়াবাড়ি করছিস শিমু। তোর ওসব শুনলে ওই মেয়ে জীবনেও রাজি হবে না বিয়েতে। রাশিদা এবার বিরক্তই হলেন। ইমরান শান্ত চোখে তাকালো। না হলে নাই, আমি তো আর তাকে রাজি করাতে চাচ্ছি না, তার মতামত জানতে চাচ্ছি। তাছাড়া আমি জানি আমি কোনো অপরাধ করিনি। তার রাজি অরাজিতে আমার কি? কথা শেষ করেই বেরিয়ে গেল ইমরান। হামিদা দীর্ঘশ্বাস ফেলে বসে পড়লেন। রাশিদা প্রথমটাই রাগ করলেও বোনের কান্না দেখে সান্ত্বনা দিয়ে বললেন, এত টেনশন করিস না তো, মেয়ের বাবা মায়ের সাথে আমি কথা বলবো। শাহিনের শাশুড়িকে সাথে নিয়েই কথা বলবো। এই মেয়ে হাতছাড়া করা যাবে না। ছেলে বিয়ে করেছে, আমার কোনো কথাই ফেলতে পারবে না ওরা। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল তুলির। শেরি যখন এসে মুখ কালো করে জানালো বিয়েটা আজ রাতে হচ্ছে না, তখন খুশিতে চিৎকার করতে ইচ্ছে করছিল। পর মুহূর্তে ছেলে তার ওর সাথে সরাসরি কথা বলতে চাই শুনে কিছুটা চুপসে গেল। পরে অবশ্য নিজেকে সান্ত্বনা দিল যে একটা সুযোগ তৈরি হয়েছে। ছেলেটাকে যদি বুঝিয়ে বলে অন্য কাউকে ভালোবাসে বা ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, তখন ছেলেটা নিশ্চয়ই এই পথ থেকে সরে দাঁড়াবে। তুলি দীর্ঘশ্বাস চেপে শেলির দিকে তাকালো। শেলির মুখ অন্ধকার, অথচ মাত্র 1 ঘন্টা আগেই খুশিতে নাচতে নাচতে এসেছিল আকদের খবর নিয়ে। বদমাস একটা। মনে মনে রাগ হলেও তুলি ওকে কিছু বলল না। এখন শেলির সাহায্যই ওর বেশি দরকার। এমনিতেই মাহিন 10 মিনিটের কথা বলে 2 ঘন্টা পার করে কানারাতে ফোন করেছে। কাল নাকি ওর কলেজের সামনে আসবে সে। তুলি ঠিক করেছে কালই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে মাহিনকে, যেভাবেই হোক, যে শর্তেই হোক।
মাহিন ছাড়া আর কাউকে পৃথিবীতে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না সে। এ যাবৎকাল পর্যন্ত পুরুষ হিসেবে ওর কাছাকাছি একমাত্র মাহিনী এসেছে, ওর হাত ধরেছে, পায়ে পা রেখেছে। এই হাত আর কারো হাতে মিলবে না, মিলবে না, মিলতে দেবে না। ভাবতে গিয়ে আবেগে চোখে পানি চলে এলো তুলির। কলেজ ছুটির পর গেটের সামনে দাঁড়িয়ে আছে তুলি। আজ মাহিনের সাথে দেখা হবে বলে বিশেষ সাজে সেজেছে। উপরন্তু আজ 14ই ফেব্রুয়ারি হওয়ায় একটু সুবিধাই হয়েছে, বাড়ি থেকে বিশেষ বাধা আসেনি। বাধা বলতে তো ওই একজনই, মা। কিন্তু আজ তিনি খুশি মনেই রাজি হয়েছেন, যদিও কারণটা ধরতে পারেনি তুলি। সে যাই হোক, ও বেরোতে পেরেছে এই ঢের। বার কয়েক ঘড়ি দেখল, 3:05। বিরক্ত হয়ে মোবাইল বের করতেই ফোন বাজলো। তুলি দেখল অপরিচিত একটা নাম্বার, মাহিনেরই হবে হয়তো। দ্রুত রিসিভ করে কানে চাপল ফোনটা। হ্যাঁ, আপনি কোথায়? আপনার আসার কথা সেই 2:30টায়, অথচ এখনও খবর নেই। গত রাতেও আপনি 10 মিনিটের কথা বলে 2 ঘন্টা অপেক্ষা করিয়েছেন। কেন করেছেন এসব? দেখুন, বিয়ে না করলে না করে দিন, আমারও তো দায় পড়েনি যে আপনার পা ধরে বিয়ে করতে হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল তুলি। ওপাশে নিস্তব্ধতা। একটু পর গম্ভীর স্বরে উত্তর এলো, আমি খুবই দুঃখিত আপনাকে অপেক্ষা করিয়ে রাখার জন্য। যতদূর মনে পড়ে আমি কখনো কাউকে কোনো সময়ে বেঁধে দেইনি। গত রাতের 10 মিনিটের অপেক্ষার কথাটাও আমার না, সম্ভবত আমার মা খালাই ঝামেলাটা পাকিয়েছেন। আপনি কি কাইন্ডলি বলবেন আপনি এই মুহূর্তে কোথায়? আমি সামনাসামনি আপনাকে অনেক কিছু বুঝিয়ে বলতে পারতাম। এবার তুলির পালা। তাকে দেখাচ্ছে বজ্রহতের মতো। সে স্তব্ধ ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, কে আপনি? কত নম্বরে ফোন করেছেন? পরিচয়টা সামনে এসেই না হয় দেই। রোদে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না। আপনার কলেজ গেটেই আছি আমি। এখানে অনেক মেয়ে, এর মধ্যে আপনি কোনজন বুঝতে পারছি না। অবশ্য আমি আপনাকে আগেও একবার দেখেছি, যদিও সেটা দূর থেকে, সে কারণে আপনার ফেসটা ঠিক ডিটেক্ট করতে পারছি না। বাই দ্য ওয়ে, হলদেটের শাড়ির সাথে অরেঞ্জ কালারের হিজাব পরে আছে যে মেয়েটা ছটফট করছে, তার কানেও একটা ফোন, ওটাই আপনি নন তো? তুলি ঝট করে ফোন নামিয়ে চারপাশে তাকালো, আর তখনই এক মাথা জঙ্গলের মতো চুল আর এক মুখ দাড়ি গোঁফ নিয়ে হাজির হলো লোকটা। একবার তাকিয়েই তাকে চিনতে পারল তুলি। একেই দেখেছিল জানু আপার বিয়েতে। কাছাকাছি দাঁড়ানোই আরও বড় আর বিশাল দেখাচ্ছে লোকটাকে। ঢোক গিলে সিঁটিয়ে গেল তুলি। অস্বস্তি ঢাকতে ছেড়ে রাখা আঁচল তুলে দ্রুত কাঁধ নামিয়ে ঢাকল। ইমরানকে অবশ্য বিশেষ ভাবিত হতে দেখে গেল না। সে চারপাশে তাকিয়ে বলল, রাস্তার ওপাশে বসার চমৎকার ব্যবস্থা আছে, যাবেন? কেন? তুলি কোনো মতে বলতে পারল। আত্মবিশ্বাস হারালে চলবে না। মনে পড়ল ছেলেটা বলেছে ওর সাথে কথা বলেই সিদ্ধান্ত নেবে, তার মানে সে লটর পটর করতেই এসেছে। যাক, ভালোই হয়েছে, কিছুক্ষণের মধ্যে মাহিনও চলে আসবে। ওর সামনে পড়লে যদি একটা শিক্ষা হয়, মাহিনের পাশে যা যাবরকে যা দেখাবে না, লজ্জা থাকলে নিজেই লেজ তুলে পালাবে। মাহিন মানুষটাই এমন, হাজার ছেলের ভিড়ে ওকে খুঁজে পাওয়া যায়। টল, ব্রাইট, হ্যান্ডসাম। ভাবতে গিয়ে মনে মনেতে শিহরিত হলো তুলি। আপনার সাথে জরুরি কথা আছে আমার। সিরিয়াস দেখালো ইমরানকে। মুখে নিরাসক্ত ভাব ফুটিয়ে তুলি বলল, চলুন তাহলে। খুঁজে পেতে সবার পেছনের আর্মবেলটা বাছাই করলো ইমরান। তুলি মনে মনে লোকটার পছন্দের তারিফ না করে পারল না। আপন মনে হাসলো। ভারী শিয়ানা পাগল দেখা যায়। কনে দেখতে এসেও নিরিবিলি খোঁজে। এ জাতীয় ভদ্রলোকদের সম্পর্কে আগেও শুনেছে চুলি। মনে মনে লোকটার আবেগঘন স্তুতিবাক্য শোনার জন্য প্রস্তুত হলো। সে জানে তাকে আজ ফাটাফাটি দেখাচ্ছে। বেরোবার আগে এমনটাই বলেছিল শেলি। প্রথমে দুঃখ প্রকাশ করছি আমার কারণে আপনার বিব্রত হবার জন্য, তবে আমি আপনার খুব বেশি সময় নেব না, কথাগুলো বলেই চলে যাব। আপনার মতামত আপনি পরে গুরুজনদের জানিয়ে দিলেই চলবে। আমাকে এখন যা বা পরে কখনোই কোনো উত্তর দিতে হবে না। একটু থামল ইমরান। তুলি স্তম্ভিত হয়ে গেল। সে ঠিক এই কথাগুলো আশা করেনি। ওর ধারণা ছিল অন্য কিছু শুনবে, যার শুরুটা হবে, কি খাবেন, আইসক্রিম না সফট ড্রিঙ্কস, এই টাইপের সৌজন্যমূলক বাক্য দিয়ে। এ দেখি ঘোড়ায় চড়ে এসেছে, কথা শেষ করেই ঘোড়া ছোটাবে। তুলি মৃদু স্বরে বলল, জি বলুন, কি বলবেন? ইমরান সশব্দে দীর্ঘশ্বাস ফেলল এবার।
মুখ নামিয়ে কিছু ভাবল, হয়তো কথা গুছিয়ে নিচ্ছে। এই পরিসরে ওকে ভালো করে দেখার সুযোগ পেল তুলি। প্রথম দেখায় লোকটাকে যতটা জঙ্গলি আর যাযাবর মনে হয়েছিল, আসলে ততটা সে নয়। এলোমেলোর মধ্যেও কিছুটা পরিপাট্য আছে যা তার ব্যক্তিত্বকে প্রকাশ করছে। লোকটার নাকটা বেশ খাড়া আর ব্রুগুলো। আমি পূর্ববিবাহিত, এটা জানেন তো? আস্তে করে বলে উঠল ইমরান। তুলি চমকে উঠে মাথা নাড়ল। জি জানি। আপনার স্ত্রী হার্ট অ্যাটাক করে মারা গেছেন। না, সে হার্ট অ্যাটাক করে মারা যায়নি, সে আগুনে পুড়ে মারা গেছে। আর তার মৃত্যুর দায়ে আমি 1.5 বছর জেলে ছিলাম, পরে খালাস পাই। ধীরে ধীরে সময় নিয়ে কথাগুলো বলল ইমরান। তুলির দু চোখ বিস্ফোরিত, সে কোনো কথা বলতে পারল না। ইমরান বলল, জানতে চাইবেন না কেন ওকে পুড়িয়ে মারলাম? তুলির স্তম্ভিত ফিরতে সময় লাগলো। ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে বলল, আপনি পুড়িয়ে মেরেছেন তাকে? সবাই তো তাই মনে করে। সুন্দর করে হাসল ইমরান। তুলি তখনও বিভ্রান্ত। সবার ধারণা ভুল বলতে চাচ্ছেন? মানে আপনি তাকে মারেননি? জি, এটাই সত্য। আমি তাকে মারিনি। তাকে মারার কোনো কারণ ছিল না, থাকলেও তাকে মারতাম না। কারণ আমি আপনার জীবনের মশা, মুরগি আর গরু ছাড়া কোনো প্রাণী মারিনি। সরি, একবার একটা বিছে মেরেছিলাম। সবাই বলেছিল ওটাকে আগুনে পোড়াতে। আমি পোড়াইনি, কারণ আগুনে পুড়িয়ে প্রাণী মারা হারাম। আগুনে পোড়ানোর শাস্তি দেবার ক্ষমতা একা আল্লাহর, কোনো বান্দার না। তাই যারা মানুষকে বা ঘরবাড়ি দোকানপাট পুড়িয়ে দেয়, তারা মূলত একটা না কয়েকটা অপরাধ করে। তার মধ্যে প্রধান অপরাধ দুটো: এক, মানুষ হত্যা; 2, মানুষটাকে পুড়িয়ে হত্যা, যা তার চেয়ে বড় অপরাধ। তাহলে আপনাকে ধরলো কেন পুলিশ? তুলি ভেবে পাচ্ছে না কি বলবে। স্ত্রী মারা গেলে তো স্বামীকে ধরবেই পুলিশ, যেহেতু তারা লাইফ পার্টনার। তুলি চুপ করে রইল। ইমরান বলে গেল, আপনি কি পুরো ব্যাপারটা জানতে চান, নাকি এখানেই ক্লোজ করব চ্যাপ্টারটা? কেননা অহতে বসে বসে আমার এসব কাহিনী শুনতে আপনিও বাধ্য নন, আমারও বলতে ভালো লাগে না। তাছাড়া বিয়েতে অমত করার জন্য ওইটুকুই যথেষ্ট। তবে আপনি ব্যক্তিগতভাবে আগ্রহ দেখালে আমি অবশ্যই বলবো। বলুন, আমি শুনব। কিছুটা দৃঢ়স্বরে বলল তুলি। সে জানে না কেন বলল এ কথা। মেয়েলি কৌতূহল থেকে শুনবেন, তাই তো? ইমরান সামান্য হাসল। তুলি এবারও জবাব দিল না। ইমরান বলল, অ্যাকচুয়ালি লিয়ানা আমার আম্মার বান্ধবীর মেয়ে। খুবই সুন্দর ছিল দেখতে। আম্মার বিশেষ আগ্রহে তার সাথে বিয়ে হয় আমার। নয়তো আমার পছন্দেরও একজন ছিল যার এখনও বিয়ে হয়নি। ওর নাম এখানে ফ্যাক্ট না। আপনি ঘটনা বলুন। ঘটনা বলার মতো রসালো কিছু না। লিয়ানা সুন্দরী ছিল বলে আমার বন্ধুবান্ধবরা সবাই ওকে নিয়ে মেতে থাকতো। ব্যাপারটা এনজয় করতো লিয়ানা। আমার এক পারিবারিক বন্ধু ছিল যার সাথে লিয়ানার খাতিরটা বাকিদের চেয়ে একটু বেশি জমে উঠেছিল। প্রথমে ব্যাপারটা পাত্তা দিইনি। ভদ্র সমাজে এগুলো হাসি মুখে মেনে নিতে হয়, জানেন তো। এই সমাজে যার স্বামী স্ত্রী যত উদার, সে তত মুক্তমনা। আমিও ভদ্রতার পরাকাষ্ঠা দেখিয়ে উদার স্বামী সেজে কিছুদিন থাকার পর টের পেলাম লিয়ানার সীমা অতিক্রম করে চলেছে। একবারে গেট টুগেদারে গেলাম। 3 দিনের ট্যুর ছিল সেটা। সেখানে রিসোর্টে এক অসতর্ক মুহূর্তে দুজনকে আপত্তিকর অবস্থায় পেয়ে যাই আমি। কোনো কিছু ভাবার অবকাশ পাইনি। জাস্ট মাথায় খুন চেপে গিয়েছিল। বেধড়ক পিটিয়ে আধামরা করি বন্ধুটাকে। যদিও ওকে বন্ধু বলতে ঘৃণা হয়, সেই রাগে লিয়ানা আমাকে সাইজ করতে চাই। কাজটা ও ডিভোর্স দিয়ে করতে পারত। দুটো কারণে করেনি। প্রথমত, ওর পেটে তখন আমাদের প্রথম সন্তান, এমনিতেও ডিভোর্স হতো না। দ্বিতীয়ত, আমাকে কঠিন শিক্ষা দেবার জন্য ডিভোর্সটা ওর কাছে যথেষ্ট মনে হয়নি। কথাটা নিজেই বলেছিল বার কয়েক। শেষ পর্যন্ত আমি ডিভোর্সের উদ্যোগ নেই, যেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়া মাত্র তা কার্যকর হয়ে যায়। এমন নারীকে স্ত্রী বা সন্তানের মা কোনোরূপেই মেনে নেওয়া সম্ভব ছিল না আমার পক্ষে। আমাকে লাইফের লয়ার কাছে দৌড়াতে দেখে শেষ পর্যন্ত সে আমাকে ভয় দেখিয়ে নিবৃত্ত করতে চাইল। এক নাগারে কথাগুলো বলে রুমালে কপালের ঘাম মুছল ইমরান। পুরোটা সময় ধরেই তুলি ওর নত মুখটা জড়িয়ে পড়ে চলছিল। ইমরান দীর্ঘশ্বাস ফেলে বলল, যেদিন তর্ক বাঁধল সেদিন ওর পরনে ছিল সিল্কের নাইটি। সে আমাকে ভয় দেখাতে গিয়ে লাইটারটা জ্বলানেভা করছিল।
কোন ফাঁকে যেন ওর নাইটির ঝুলের তা লেগে যায়। আমি দৌড়ে গিয়ে তা নেভাতে চাই, ও পেছনে সরে যায়। তারপরেও ওকে জড়িয়ে ধরে দু হাতে আগুন নেভানোর চেষ্টা করি। এটা করতে গিয়ে আমার নিজেরও দাড়ি, হাতের লোম সব পুড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত উপায় না পেয়ে দৌড়ে বাথরুম থেকে পানির বালতি এনে ওর মাথায় ঢালি। ততক্ষণে লিয়ানার সিল্কের গাউন আঠালো হয়ে ওর শরীরে বসে গেছে। এত কিছুর পরে আমি সন্দেহের আওতাভুক্তই থেকে যাই। 1.5 বছর ট্রায়ালে ছিল মামলা। পুরোটা সময় জেলে থাকতে হয়েছিল আমাকে। কোনো জামিন পাইনি আমি। নারী শিশু নির্যাতন আদালতের কিছু কোর্ট আসামিকে জামিন দেওয়াটা ঠিক মনে করে না। তারা হয় দণ্ড দেন, নয়তো খালাস। আমার নির্দোষ প্রমাণ হতে 1.5 বছর লেগে গিয়েছিল। আল্লাহর রহমতে খালাস পাই আমি। ইমরান থামল। এই পুরোটা সময় তুলি কোনো কথা বলেনি। ইমরান নিজেই বলল, আমি জানি এসব মেনে নেওয়া কষ্ট, কঠিনও। আমি সরাসরি বলছি, আপনাকে এ নিয়ে কোনো দ্বিধায় ভুগতে হবে না। আমি জানি আপনি আজ বিশেষ একজনের জন্য সেজেগুজে এসেছেন। হয়তো কিছুক্ষণ পর তিনি চলেও আসবেন। আমার দিক থেকে আপনি মুক্ত, নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। আমি নিজেই মানা করে দেব বাড়ি গিয়ে। আপনার উপর দোষ আসতে দেব না। তবে একটা কথা বলবো, যার জন্য পরিবার, বাবা মা, জীবন যৌবন সব কিছুর বাজি ধরতে চাচ্ছেন, সে আপনার মূল্য জানে তো? আমার মূল্য? হতবিম্বলের মতো প্রশ্নটা করলো তুলি। ইমরান হাসল। নিজের মূল্য নিজেই জানেন না? তাহলে তো সমস্যা। তুলি মুখ নামালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি তো অনায়াসে আপনার পুরনো প্রেমিকাকে বিয়ে করতে পারেন, করছেন না কেন? সে নিশ্চয়ই বিশ্বাস করে আপনাকে। সে করে, কিন্তু তার পরিবার করে না, বলে উপরের দিকে তাকালো ইমরান। সম্ভবত দিনের আলো ঠাহর করছে। তুলির মোবাইলে ফোন বাজলো। তুলি চট করে ইমরানের দিকে তাকালো। ইমরান কোনো কথা না বলে মাথা ঝাঁকিয়ে উঠে পড়ল। কোনো রকম বিদায় সম্ভাষণ ছাড়াই চলে এলো সে। তুলি ভেবেছিল লোকটাকে আরও কিছু জিজ্ঞেস করবে, সে সুযোগ মিলল না। মাহিন ফোন করেছে। নিঃশ্বাস ফেলে রিসিভ করলো ফোনটা। হ্যাঁ বলেন। এতক্ষণে ফোন করার সময় হলো আপনার? কোথায় আপনি? আমি আসলে একটু ঝামেলায় পড়েছি তুলি। হুট করেই গ্রামে চলে আসতে হয়েছে। আম্মা খুবই অসুস্থ। আমরা না হয় সামনের সপ্তাহে দেখা করব, কি বলো? আমি ঢাকায় এসেই ফোন দেব তোমাকে, ওকে? তুলি স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ। ওপাশে মাহিন হেলো হেলো করছে। সম্বিত ফিরে পেল তুলি। ঢাকায় ফিরে ফোন দেবার দরকার নেই আপনার, রাখি। ফোন কেটে দিয়ে উঠে পড়ল তুলি। রাতে শোবার সময় শেলি ফিসফিস করে বলল, মানুষের কি ভাগ্য দেখ, কোনটা যে কখন লাগে আর কখন ফসকায় কেউ বলতে পারে না। আবার কি হয়েছে? কার কি ফসকালো? কি হবে আবার? মাহিন স্যারের মতো মানুষ ফটকাবাজি করে গাড়ি করে ঘুরে, আর ইমরান? দাঁড়া 1 মিনিট। মাহিন গাড়ি করে ঘুরে মানে? তুলি ঘাড় ফেরালো। শেলি কপালে ভাঁজ ফেলে বলল, কেন, তোকে বলেনি কিছু বান্দরটা? শেলি আজ সরাসরি মাহিনকে বকা দিয়ে বসল। অন্য সময় হলে মাহিন সম্পর্কে এভাবে বলার জন্য বকা খেতে হতো ওকে। আজ তুলি নীরব। শেলি নিজেই বলল, মাত্র 2 দিন আগেও তোর জন্য কি দরদ দেখালো, আর আজকেই কি সুন্দর করে আরেকটা বড় লোকের মেয়েকে বগল দাবা করে ফুচকা খেলো দেখলাম। আমি নিশ্চিত ওই মেয়েটাকে সে অনেক দিন ধরেই পটাচ্ছে। দুজনের ঢংঢাং দেখে তাই মনে হলো। তুলি বিস্মিত। বলতে চাইল মাহিন তো এখন গ্রামে, কিন্তু বলল না। এখন সে জানে মাহিন মিথ্যে বলেছে ওকে। শেলি আবারও দীর্ঘশ্বাস ফেলল। শেষ পর্যন্ত তোর বিয়েটাই ভেঙে গেল। বড় ইচ্ছা ছিল তোর বিয়েটা মজা করে খাবো, কপালে নেই। আমার বিয়েটা ভেঙে গেছে মানে? তুলি আধশোয়া হয়ে পুরোপুরি উঠে বসল। শেলি হাই তুলল। ও মা, জানিস না, বেচারা জ্যাঙ্গলম্যান তোর সাথে দেখা করে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে। তার পায়ের পাতায় সামান্য ফ্র্যাকচার হয়েছে। আমি অবশ্য অন্য কথা ভাবছি, বলে তুলির হতভম্ব চোখের দিকে তাকালো শেলি। উনি বাথরুম যাবেন কিভাবে বলতো? বেচারা তো ঠিক এরকম সময়েই বউটা দরকার ছিল। অবশ্য তুইও জানে বাঁচলি, নয়তো নতুন বরকে ধরে ধরে বাথরুমে আনা নেওয়া করতে হতো। উনি অ্যাক্সিডেন্ট করেছেন? তুলি এতক্ষণে কথা বলল। হ্যাঁ, এত অবাক হবার কি আছে? এমনভাবে বলছিস যেন অ্যাক্সিডেন্ট করা অসম্ভব কিছু। আর বিয়ে ভেঙেছে বললি যে?
এটা বলেছি কারণ বাবা মানা করে দিয়েছে। বাবার মতে যা রটে তা কিছুটা হলেও বটে, তাই তোর বিয়ে ওখানে দেবে না। আর যা রটে না তা বুঝি বটে না। তুলিকে তেতে উঠতে দেখেও শেলি কিছু বলল না। তুলি চাপা ক্রোধে বলতে লাগলো, এই যে আমি এতটা দিন ধরে মাহিনের জন্য হাপিত্তেশ করলাম, লুকিয়ে ফোন করলাম, এসব তো রটেনি। তাই আমি সবার চোখে এখনও সুবোধ বালিকা। আর যিনি সত্যি কথাটা সরাসরি বলে দিলেন তার বেলায় রোটে তো বটে। এসব থিওরির কোনো মানে হয়? কারো সম্পর্কে সত্য না জেনে কেবল রটানোর ভরে তাকে দোষী ভাবা কি অন্যায় নয়? কি বলতে চাচ্ছিস তুই? শেরির চোখে পলক পড়ছে না। তুলি শান্ত ভঙ্গিতে বলল, আমি ইমরান সম্পর্কে সবটা জানতে চাই। তুই জানু আপাকে ফোন দিয়ে সঠিক খবর বের করতে পারবি? শেলির দিকে তাকালো তুলি। শেলি খুশিতে লাফিয়ে উঠল এবার। খুব পারবো। খুবই সাদামাটেভাবে আকদটা পড়ানো হয়ে গেল। ইমরানের পরিবার তুলিদের দিক থেকে অমন হঠাৎ সিদ্ধান্তে আনন্দে 8খানা দেখে 10খানা হয়ে গিয়েছিল। কেবল ইমরানই রাজি ছিল না। তুলির বিশেষ আগ্রহে জানুই বিয়ের উদ্যোগটা নেই। তাকে সাহায্য করে ওর স্বামী শাহিন। তার একটাই কথা, ইমরানের মতো ছেলে যে পাবে তার কপাল বলতে হবে। শাহিনের কথা শুনে তুলির বাবাও নমনীয় হন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায়। ইমরানের দিক বিবেচনা করে আকদের পরপরই তুলিকে তুলে আনা হলো। ইমরান সন্ধ্যা থেকেই দারুণ বিব্রত। তার বিব্রত ভাব এতটাই বেড়েছে যে অ্যাসির নিচেও বসে বসে ঘামছে সে। শেষ পর্যন্ত তুলি বলতে বাধ্য হলো, এত ঘামছেন কেন আপনি? ইমরান ওর দিকে তাকালো না। অসন্তোষের সুরে বলল, আমার জায়গায় এলে বুঝতেন কেন ঘামছি। ও আচ্ছা, তা আপনার জায়গায় এলে আমাকে কি করতে হবে? ঠাট্টা করছেন মনে হচ্ছে। বউকে আপনি বলে ডেকে প্রথম ঠাট্টা তো আপনি করলেন। দেখুন, আপনি সহজ হন, তাহলে আমিও সহজ হব। হলাম। এবার কাইন্ডলি আমার আম্মাকে একটু ডেকে দেবেন প্লিজ। মানে মাকে ডেকে দেবে? আম্মাকে কি দরকার আমাকে বলুন। আমাকে চোখে পড়ছে না আপনার? পড়ছে তো, পড়বে না কেন? কিন্তু এসব কথা তোমাকে বলা সম্ভব নয়। কী সব কথা? আম্মুকে ডাকো প্লিজ। ইমরান হালকা স্বরে কথাটা বলেই থমকে গেল। তুলির কোমল স্পর্শে সচকিত হয়ে মুখ তুলল। ততক্ষণে তুলি ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। বুঝেছি আমি, চলুন আমার সাথে চলুন। আমি জানি আপনার বাথরুমে যেতে হবে, আমার কাঁধে ভর দিন। ইমরান হতবিবল হয়ে তাকিয়ে রইল 2 সেকেন্ড। তুলির আন্তরিকতা ওর যাবতীয় দ্বিধা দূর করে দিয়েছে মুহূর্তেই। তুলি এমনভাবে ওকে ধরেছে যেন কতকালের পুরনো স্ত্রী। ইমরান মৃদু স্বরে বলল, বাথরুম একবার চেপেছিল, এখন চলে গেছে, বিশ্বাস করো। ওকে, করলাম বলে ইমরানকে ছেড়ে দিল তুলি, কিন্তু সরে গেল না। কানের কাছে মুখ রেখে মৃদু স্বরে বলল, আমি এখন সব জানি। কি জানো? আবেশে খাবি খেতে খেতে ইমরান বলল, নিজেকে এত বোকা আর অসহায় লাগেনি কোনোদিন। এখন পরীক্ষায় পড়ল সে। তুলির নৈকট্য ক্রমেই বিপদসীমা অতিক্রম করছে। নিজেকে কতক্ষণ ঠিক রাখতে পারবে ভেবে পাচ্ছে না ইমরান। নারী সঙ্গ ওর জন্য নতুন কিছু নয়, কিন্তু নিজের বোকামির কাছে একজন কুমারীর স্বপ্নকে পিষ্ট হতে দিতে পারবে না সে। হঠাৎ তুলির চোখে পানি দেখে বাস্তবে ফিরল। কাঁদছ কেন? তার মানে ঠিক ধরেছি, তোমাকে বাধ্য করা হয়েছে এই বিয়েতে? তুলি মাথা নাড়ল। মোটেই না। বলে তুলি ক্ষমা প্রার্থনার ভঙ্গি করল। বরং আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আপনার অতীত প্রকাশ পাবার পর আমার বাবা এতটাই দ্বিধায় পড়ে গিয়েছিলেন যে বিয়েতে মানা করা সহ এলোমেলো কিছু কথাও হয়তো বলে ফেলেছেন। পরে আমার জেদের কারণেই তিনি মানতে বাধ্য হয়েছেন। জেদ করেছো তুমি? আমি তাদেরকে একটা কথাই বলেছি, আমি আপনার প্রয়োজন হতে চাই, কারণ আপনি ইতিমধ্যে আমার প্রিয়জনের জায়গাটা দখল করে ফেলেছেন। আমি তোমার প্রিয়জন? এত তাড়াতাড়ি? কি জানো তুমি আমার? ইমরান টের পেল ওর কথার পিঠে কথা বলতে ভালো লাগছে। যতটুকু জানার তা সেদিনই জেনেছে। এও জেনেছে যে বেশিরভাগ নাটক সিনেমার মূল বক্তব্যটাই চরম মিথ্যে, ভুল আর বিভ্রান্তি দিয়ে ভরা। সেসব জায়গায় আমাদের মনের কথা শোনার সবক শেখানো হয়। বলা হয়, মন যা চায় তাই করো, নিজের ইচ্ছেকে প্রাধান্য দাও, কারো প্রয়োজনের কাছে নিজের ইচ্ছেকে বলি দিও না। এর সহজ মানে হলো স্বেচ্ছাচারিতায় নিমগ্ন হও।
স্বাধীন হয়ে বাঁচো, যার নিগুড় বক্তব্যটাই সমাজ বিধ্বংসী। আজ আমি জেনেছি মন যা চায় বা ইচ্ছে বা কামনা করে তার সুযোগ থাকলেও করা উচিত নয়। কেননা আমাদের স্রষ্টা মনের সাথে চোখ আর কানও দিয়েছেন, দেখা আর শোনার জন্য দিয়েছেন বিবেক আর বুদ্ধি, ভাবা আর অনুধাবন করার জন্য দিয়েছেন মন। মনের যে ইচ্ছেকে বিবেক সমর্থন করে না, বুদ্ধির দ্বিধায় পড়ে, সে ইচ্ছার কথা শোনা পুরোপুরি বেকুবি। মনের সব কথা তো তারাই শোনে যাদের বিবেক আর বুদ্ধি অসার। ইমরান চুপ করে রইল। তুলি ওর কাঁধে আলতো করে মাথা রেখে বলল, আপনার উপর দিয়ে কত বড়সড় ঝড় বয়ে গেছে তা অনুমান করতে গিয়ে বুকটা মোচড় দিয়ে উঠেছে। স্ত্রীর ছলনাটাই যেখানে যথেষ্ট ছিল, সেখানে অনাগত সন্তানের জীবন্ত দগ্ধ হওয়া, তার উপর ১.৫ বছরের কারাবাস। বেঁচে আছেন কিভাবে তাই ভাবছি। হয়তো তোমার সাথে দেখা হবে বলেই। এ পর্যন্ত বলেই থেমে গেল ইমরান। ভাবাবেগে আক্রান্ত হবার জন্য লজ্জিতও হলো। তুলি এবার নিজের লজ্জা বিসর্জন দিয়ে বলল, আজ আমার ইচ্ছে আমাকে বলছে আপনার সব কষ্ট দূর করে দেই, আপনাকে সঙ্গ দেই। এদিকে বিবেক বলছে আপনার বিশ্রাম দরকার, আর বুদ্ধি বলছে বাথরুম যাব তুলি, আমাকে নিয়ে চলো তো প্লিজ। আমার বুদ্ধি বলছে বাথরুমটাই আপাতত নিরাপদ। হাসি লুকালো ইমরান। আর আমি বুঝি বিপদ? কপট রাগে দুম করে কিল বসালো তুলি। ইমরান ওর কাঁধে ভর দিয়ে বলল, মহা বিপদ। এমন আয়োজিত ভালোবাসার জন্য আমি মানসিকভাবে একেবারেই প্রস্তুত নই। তোমার বয়স কম, সাময়িক ভাবাবেগের কারণে পড়ে পস্তালে দেখলে আমারই খারাপ লাগবে। কি বলে কি বোঝাতে চেষ্টা করছেন সবই বুঝি, কাজেই মুখ বন্ধ রাখলেই ভালো করবেন, নয়তো আবারও ধরা পড়ে যাবেন। আর শুনুন, ওজনদার ভালোবাসা আয়োজন করেই হয়। চলতি পথের হুটহাট ভালোবাসা হুটহাট আসে হুটহাট যায়, দমকা বাতাসের মতো, পাখির পালকের মতো, একবার ডানে যায় তো একবার বামে। আমি বড় ভেবেচিন্তে এই ভালোবাসার আয়োজন করেছি। এ জীবনে যতবার প্রেমে পড়েছি হুটহাট পড়েছি, কখনো নায়কের তো কখনো নায়করা প্লেয়ারদের। একটু বুঝ হবার পর প্রেমে পড়লাম এক গহনার দোকানের সেলসম্যানের। খামোকাই এটা সেটা নাড়াচাড়া করতে যেতাম, ভাব দেখাতাম কিনবো। আসলে লোকটাকে দেখতে যাওয়াই উদ্দেশ্য। তারপর একদিন প্রেমে পড়লাম হোম টিউটরের। বলতে গিয়ে লজ্জা পেল তুলি। ইমরান বুঝতে পেরে বলল, আমারটা যে রিয়েল কিভাবে বুঝবো? তুলি মুখ নামিয়ে বলল, সেটা আপনাকে বোঝাতে পারবো না, তবে আমি বুঝেছি যে সত্যিকারের ভালোবাসায় দায়িত্ব মিশে থাকে। ওটা দু চার রসালো কথায় আর চোখের ইঙ্গিতে প্রকাশ পায় না। ভালোবাসার মানুষকে পটাতে রং চঙে পোশাকের প্রয়োজন হয় না, ওটা শুধু তাকে এন্টারটেন করার জন্য ব্যবহার করা যায়। আপনার প্রতি আমার যে আবেগ এই মুহূর্তে কাজ করছে, তাতে বিবেক আর বুদ্ধির সাথে মিশে আছে শ্রদ্ধাবোধ। এসবের মিশেলেই জন্ম নিয়েছে ভালোবাসা। আর এতে কোনো সন্দেহ নাই, আমরা বোকা বলেই স্বার্থান্বেষী মহল আমাদেরকে বিবেক বর্জিত দায়িত্বজ্ঞানহীন ভালোবাসার লোভ দেখাই আর নিজেদের স্বার্থ উদ্ধার করে। আর আমরা বোকার মতো এক মনের স্বাধীনতা ভেবে আকণ্ঠ বিষপান করি, যেমনটা আমি করতে চেয়েছিলাম। আমি আজ মাহিনকে ধন্যবাদ দেব, সে আমার ক্ষতি করার সুযোগ গ্রহণ না করায়। ওর প্রতি আমি কৃতজ্ঞ। আর আমি কৃতজ্ঞ আমার স্রষ্টার প্রতি, যিনি আমার জন্য এমন চমৎকার এক আয়োজিত ভালোবাসার বাসর রচনা করেছেন। আচমকা প্রচণ্ড জোরে ঘরের পর্দাগুলো কেঁপে উঠল। তুলি দ্রুত গিয়ে জানালা আটকাল। ফাল্গুনের প্রথম বাতাস। ঘরের সমস্ত গুমট হাওয়া সরে গেছে, পুরো ঘর সতেজ অক্সিজেনে ভরে গেছে। বুক ভরে শ্বাস নিতে ভালো লাগছে তুলির। জানালায় শার্সি টানতে গিয়ে শুনল ইমরান বলছে, জানালাটা খোলাই থাক না তুলি।